আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রথমেই প্রকাশিত হবে ইতিহাস, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি চর্চায় নারী, এই বইটি সম্পাদনা করেছেন ডক্টর মহিতোষ গায়েন, ডক্টর দোয়েল দে এবং আজকে আসতে পারেনি ডক্টর সৌমিতা মিত্র। আমি বইটি প্রকাশ করার জন্য মঞ্চে যারা অতিথি রয়েছেন তাদের অনুরোধ করব, শুভদীপকে অনুরোধ করব বইটি দেওয়ার জন্য। প্রায় 50টি বই আজকে প্রকাশিত হচ্ছে, কোথাও কিন্তু ইতিহাস রচিত হচ্ছে, নয় কি? আচ্ছা, ওই বইটি নিচে রয়েছে, আনা হচ্ছে। এরপরে আমরা প্রকাশ করব সুচিন্তা, ইতিহাসের জার্নাল, সম্পাদনায় ডক্টর মহিতোষ গায়েন, ডক্টর নবনীতা সেন। ইতিহাস জার্নাল সুচিন্তা, ডক্টর মহিতোষ গায়েন এবং ডক্টর নবনীতা সেন সম্পাদিত। ডক্টর গায়েন কিছু বলবেন। সুচিন্তা কোরিয়া সুচিন্তন সোসাইটি ফর কালচার, এর প্রতিষ্ঠাতা আপনারা জানেন, ইতিহাসবিদ পশ্চিমবঙ্গে যে এখনো বেঁচে আছেন কয়েকজন ইতিহাসবিদ, তাদের মধ্যে অন্যতম অধ্যাপক রঞ্জিত সেন। তিনি প্রতিষ্ঠা করেন ওই সংস্থার সুচিন্তন সোসাইটির। আমি সম্পাদক, আমাদের এক্সিকিউটিভ কমিটিতে দোয়েল আছে। আমি এবং নবনীতা সেন, উনি আসতে পারেননি, উনি অধ্যাপিকা, দুজন মিলে সম্পাদনা করেছি জার্নালটা। জার্নালের প্রত্যেকটা লেখা পিয়ার রিভিউড এবং বিশেষত্ব হচ্ছে গবেষণা ধর্মী, অর্থাৎ সাইটেশন মেনটেন করে। যারা আগামী দিনে এখানে গবেষক দেখতে পাচ্ছি, কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে এখন তো স্বচ্ছতার দিকে এগোচ্ছে সরকারের পদ্ধতি, এই জার্নালগুলো আমরা তাই মেনে, অর্থাৎ সূত্র নির্দেশ যথাযথ মেনে, কার লেখা, কোন পৃষ্ঠা থেকে দেওয়া, কি নোট, ফুটনোট, এন্ড নোট ইত্যাদি এই জার্নালে আমরা রেখেছি। এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিন, অর্থাৎ এখানে কলা অনুষঙ্গে ইতিহাস, এডুকেশন অর্থাৎ হিউম্যানিটিস গ্রুপে, সোশ্যাল সায়েন্স গ্রুপে যত বিষয় আছে, প্রতিটা বিষয়ে এখানে আপনারা যারা তরুণ গবেষক লেখা দিতে পারবেন। আমরা এখানে কোনো অর্থ নিই না, তবে যেহেতু এখন আর্থিক মন্দা চলছে আমাদের সংস্থা, তাই আমরা ন্যূনতম যে মূল্য আছে অল্প, সেইটা দিয়ে, মানে গ্রন্থের মূল্যটা দিয়ে আমরা কেনার জন্য এখানে আমন্ত্রণ জানাবো। যদি কেউ এসে থাকেন, আমি নামগুলো পড়ছি, তাহলে আপনারা সংগ্রহ করবেন। যাদের যাদের লেখা আছে, অমিতাভ বণিক নেই, মোহাম্মদ শেখ মারুফ আজম বাংলাদেশের, ডক্টর দীনবন্ধু মন্ডল, সঞ্জীব পাত্র, শ্রী সুপ্রীতি চক্রবর্তী, প্রশান্ত দাস, সুরজিৎ প্রামাণিক, সৌম্যদীপ্ত সিনহা, ডক্টর তন্ময় পাল, তন্ময় ভট্টাচার্য, আর মইজুদ্দিন মোল্লা এবং আমার নিজেরও আছে। যাই হোক, আমি বলে দিলাম, আপনারা বন্ধুরা যদি কেউ থাকেন বলবেন। আমি সবাইকে আজকে একটু বলে নিই যে বর্ণাশ্রমের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক বহুদিনের। যে পশ্চিমবঙ্গের যে জেলাভিত্তিক গবেষণা গ্রন্থটা, এই যে আইডিয়াটা আমরা নিয়েছিলাম, শুভজিৎ নিয়েছে, আমি প্রথম সংখ্যাটা ছিলাম না, ফাল্গুনী মুখোপাধ্যায়, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। অত্যন্ত প্রাজ্ঞ এবং সজ্জন ব্যক্তি, তার সাথে আমার অনেক কথাই হয়েছিল।
কিন্তু কাজ করে উঠতে পারেনি। কিছুদিন বাদেই অর্থাৎ 1 বছরের মধ্যেই তিনি প্রয়াত হন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রণাম জানাই। তারই সুযোগ্য সন্তান শুভজিৎ মুখোপাধ্যায় এখন বর্ণাশ্রম প্রকাশনার কর্ণধার। তিল তিল করে 1টি 2টি 3টি করে এখন 60 70 প্রতি বছর 75 80টা গ্রন্থ প্রকাশিত হয়। বর্ণাশ্রমের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং 24 পরগনার পশ্চিমবঙ্গে, তাই তো, পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গবেষণা গ্রন্থটি আর 2 মাস পর আমরা বিজ্ঞাপন দিয়েছি, তাই তো, 2 মাসের মধ্যেই আপনারা লেখা জমা দিন। এবং এইটা সারা পশ্চিমবঙ্গের শুধু নয়, পশ্চিমবঙ্গের বাইরেও, এমনকি বাংলাদেশেও থেকে আমার ফোন আসে। বাংলাদেশের ঢাকা সাহিত্য পরিষদে আমি উপদেষ্টা, এবং বিভিন্ন আছেন ত্রিপুরা থেকেও, ওরা কিন্তু খুবই আগ্রহী, সেটা শুভজিৎ জানে। আপনারা এই গবেষণা গ্রন্থে, এটাও আমরা পিয়ার রিভিউড অর্থাৎ রিভিউ করাই, যাতে গবেষকরা তাদের মেধা মনন যে প্রবন্ধে লিখছে শুধুমাত্র জ্ঞান লাভ নয়, পেশাগত অর্থাৎ চাকরি সুনিশ্চিতকরণের জন্য লেখা দেওয়াটা অত্যন্ত জরুরি এবং আবশ্যক এবং প্রয়োজনীয়। আমি সবাইকে আরো একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি। ম্যাডাম, এরপরে আমরা প্রকাশ করব আয়ন্তী শ্যাম, দ্য অ্যাডভেঞ্চার অফ অবন্তিকা অ্যান্ড রুক্মিণী। আমি ডাকলাম। আয়ন্তী শ্যাম। আয়তী, হ্যাঁ আয়তী। আচ্ছা, এখানে আয়ন্তী লেখা আছে, যাই হোক আয়তী। স্যার একটু কি ওয়েট করা যাবে? আমার দিদি আর ওর মেয়ে, ওনার মেয়েও আসছে ওর এটা দেখার জন্য। তাহলে এখন ডেকে নিচ্ছি মালতী ভট্টাচার্য মণ্ডল, তার বই পুণ্যভূমিতে ভ্রমণের ইতিকথা। তাহলে আমরা একটু কবিতা পাঠে চলে যাই। বরং কবিতা পাঠ আমরা শুনি। আমাদের মধ্যে রয়েছেন 3 কবি, কবি শঙ্কর ঘোষ, কবি জুলি লাহিড়ী এবং কবি দিশা চট্টোপাধ্যায়। প্রথমে আমি ডেকে নিচ্ছি কবি শঙ্কর ঘোষকে। শঙ্কর ঘোষ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি। বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন, কবিতা পাঠ করেন। তার কবিতার বই প্রকাশিত হয়েছে। কবি শঙ্কর ঘোষ। আচ্ছা, আমি তাহলে জুলি লাহিড়ী এবং দিশা চট্টোপাধ্যায়কেও মঞ্চে ডেকে নিচ্ছি। এরা দুজনেই এই সময়ের উল্লেখযোগ্য কবি। বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে তারা কবিতা পাঠ করেন। এদের কবিতার বইও আছে। শঙ্কর ঘোষ প্রথমে কবিতা পাঠ করবেন। এটা একেবারেই আমার কাছে নতুন সমস্যা। আমি এখানে সিদ্ধার্থদা,
অংশু মানে সবাই আমরা অংশু করে রাখি। ঈশা আর ভিন্ন আমি ঠিক কাউকে এখনো পর্যন্ত জানি না, আমাকে মাফ করবেন, কিন্তু আপনারা ডেকেছেন, আমি কৃতজ্ঞ এবং আপনাদের ভালোবাসা যেন করতে পারি। যাই হোক, এই ঘন কালো অন্ধকার ঘিরে কথা বলবেন না, এই ঘন কালো অন্ধকার ঘিরে কি যে কথা বলি এখন তোমাকে। যদি বলি সেই বৃষ্টির কথা, জ্যোৎস্না রেশমের মখমল ছড়িয়ে কল্পনা শূন্য করে, যদি বলি ফানুস উড়েছিল আকাশে, উড়েছিল ফানুস সর্বৃত্ত জল সিঁড়িবে, তরঙ্গের নিচে আরো এক তরঙ্গের বৃষ্টির ধারাপাতে। তখন উড়েছিল কয়েকটা রক্তিম পাতাও পত্রালি আবেগে, যেভাবে উড়েছিলাম আমরা। তখন উঠে এসেছিল সমুদ্র নির্জন নির্বাজ তরঙ্গ নিয়ে, উঠে এসেছিল সেই মোহময় বাঁশির সুরে, উঠে এসেছিল ঢেউ তুলে অবদ্ধ পিপাসায়, প্রান্তর জুড়ে শুধু বৃষ্টির কুহেলি। তখন পড়ছিল ফোঁটা স্বপ্নময় বনাঞ্চল ঘিরে, পড়ছিল ফোঁটা ছন্দময় নীলে, পড়ছিল অতলান্তে জেগে, তাকিয়েছিল শুধু মুগ্ধ প্রেম এই বৃষ্টির মধ্যপ্রদেশ অন্ধকার জুড়ে। হ্যাঁ আসছে নিয়ে আসছে। ছিলামকে আমি চিনি, ওখানে রোজ রাত করে বাড়ি ফেরে, তাও আমি জানি এই যে জেনে যাওয়া বা জানা বহু লোকের ভেদে, সম্বলহীন সময়ের নিরুত্তাপন্ত স্রোতে পৃথিবীব্যাপী চতুর্ভুজ ঘরের সিদ্ধারাটা কেবল ঘুমিয়ে আসে। এখন বেজে ওঠা শিবরঞ্জনীতে ফোটা ফোটা বৃষ্টির গায়ে, না বলা গল্পের গল্প কথার চোখাচোখি হতে চোখটা দ্রুত সরিয়ে নিয়ে তাকিয়ে থাকলো বৃষ্টিতে ভিজা আহত পাখিটার দিকে। জানি বিমূর্ত ভাষার এই গল্পে সেই আদি কবি ভাষাবে নৌকো, জনহীন দৈব স্নেহে পাখি উড়ে বসবে না ছয়ের ওপর, শ্রাবণ প্রকরণ কত নিজেকে তন্ন তন্ন করে, কান্না হয়ে জলেতে পড়বে না সেই গল্প পুনরায় পুনরায় আর একটা রামায়ণ হয়ে। নমস্কার, ভালো থাকবে। শঙ্কর ঘোষের কবিতা শুনলাম। আমরা 3 কবিকে স্মারক সম্মাননা জানাবো এই পর্বের পরে। এখন কবিতা পাঠে কবি জুলি লাহিড়ী। কবিতার নাম বাঁশি। ভেসে আসে রাগাশ্রয় মিষ্টি তালে সুরে, সূক্ষ্ম বাঁশির অলিক ধ্বনি ছড়ায় বহুদূরে। আধো আলো আধো ছায়া জ্যোৎস্না মাখা রাত, একা মেয়ে ভেসে বেড়ায় ভুলেছে সংঘাত। ছলো ছলো দুটি আঁখি, কাজল কালো চুল, রাস্তা চিনে যেতে তার হয় না মোটেও ভুল। রাধা রাধা নামটি ধরে ডাকে মোহন বাঁশি, নীল যমুনার তীরে দুজন দাঁড়ায় পাশাপাশি। নমস্কার। জুলি লাহিড়ীর পরে কবিতা পাঠ করবেন কবি দিশা চট্টোপাধ্যায়। নমস্কার। এখানে আমি আপনাদের কাউকে হয়তো নামে চিনি বা মুখে চেনা নয়। সিদ্ধার্থ দা আছে, অংশুকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি 2টো কবিতা পড়ব। প্রথম কবিতা অজগর। আজ দুপুর থেকে অঝরে বৃষ্টি, তার সাথে কি অসম্ভব বজ্র বিদ্যুতের চমকানি। অদ্ভুত একটা ভয় আমাকে ঘিরে ধরছিল। বাড়ির দেওয়ালে পূর্বপুরুষের ছবি টানানো, অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলায় আমাদের শেখানো হয়েছিল অয় অজগর আসছে তেরে। ক্লাসের সকলেই মাথা নেড়েছিলাম, কারণ চোখের সামনে
জল করছিল ছবিটা। বহু বছর পর যখন সত্যি সত্যি অজগর দেখলাম, সেই মুহূর্তে অতীত মনে পড়ে যাচ্ছিল। তারপর অজগরের সারা শরীরে খুঁজে পেলাম না। সেদিন বুঝলাম জিনিসটাকে চেনা আর জিনিসের নাম জানা এক কথা নয়। আপনি লিখেছেন? আপনি লিখেছেন? আর একটা কবিতা, এই বৃষ্টির দিনে বৃষ্টির কথাই মনে করে একটা কবিতা বলি। কবিতার নাম বৃষ্টির কোলাজ। সমস্ত সকাল আমি একা ছিলাম, সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। অনিচ্ছায় ফিরে গেছে রোদও, এ খবর মুঠোফোনে জানিয়েছি তোমায়। যখন দেখলাম ফিরে গেছে রোদ, ফিরে এলো কালো মেঘ বিসর্জন। বুকের লজ্জা ছিল বুকে, পদ্ম পাতায় রাখা ছিল এক মুঠো তারা। জ্যোৎস্নায় কেঁপে কেঁপে ভিজে উঠছিল জল। তুমি বলেছিলে আজ, কিন্তু আজ নয়, অন্য কোনো দিন যাব তোমার এলাকায়। তোমার কাছে যাবার ভাবনায় আমার যৌবনের আশ্চর্য ডানা ভিজে ওঠে। সমস্ত সকাল আমি একা ছিলাম, সঙ্গে কয়েক পশলা বৃষ্টি। ধন্যবাদ। কবিতা পাঠ করলেন কবি শঙ্কর ঘোষ, কবি জুলি লাহিড়ী এবং কবি দিশা চট্টোপাধ্যায়। বর্ণাশ্রম প্রকাশন সংস্থার পক্ষ থেকে শুভজিৎ মুখোপাধ্যায় 3 কবিকে স্মারক সম্মাননা প্রদান করবেন। প্রথমে কবি শঙ্কর ঘোষ। এরপরে কবি জুলি লাহিড়ী। এরপরে কবি দিশা চট্টোপাধ্যায়। তিন কবিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার কাছে একটা রিকোয়েস্ট রইল, প্রত্যেককে আমি বলছি, এই অংশুর কবিতা শুনে নেবেন। প্লিজ একটু শুনলে ভালো হতো, একটু শোনাতে বলুন। তাহলে একটা শুনি আমরা কবিতা। শঙ্করদার কথা ধরে আচ্ছা একটা কবিতা শোনাই বৌদি। এটা প্রায় 20-25 বছর আগে লিখেছিলাম। একটু সবাই বসে যান, আসুন বসে পড়ুন। আপনি বসুন। না না, আমি বসবো। না না, বসে বসে কবিতা। বসুন 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 আপনি বসুন, আপনি বসুন। আরে আমাকে এমনি দেখা যাবে। বর্ষা, বৃষ্টি পড়ছে, আষাঢ়, তবে আমার কবিতায় শ্রাবণের ছোঁয়া রয়েছে। এটা প্রায় 20-22 বছর আগে আমি লিখেছিলাম। তথ্য কেন্দ্র নামে একটি পত্রিকা আগে প্রকাশিত হতো, প্রায় 6 বছর হলো পত্রিকাটি আর বেরোয় না। আমিও সেই পত্রিকা দপ্তরের কর্মী ছিলাম এবং কবিতা বিভাগের দায়িত্বটা আমারই ছিল। হ্যাঁ, তো সেই পত্রিকায় যে কবিতাটি লেখা হয়েছিল, কবিতাটি পড়ছি, কবিতাটি রবীন্দ্রনাথকে নিয়ে। আমি যদি তাকে নন্দিনী বলে ডাকি, সেও কি আমাকে রঞ্জন বলে ডাকবে? আজি বরিশন মুখরিত যদি গাই, সেও কি দু চোখে শ্রাবণ রাত্রি আঁকবে? কৃষ্ণকলির রূপ কল্পনা করে কপালে সে রোজ পড়বে কৃষ্ণটি। কোনদিন যদি বিমলার কথা বলি, সেও কি বলবে নিখিলেশ সন্দীপ? কথায় কথায় অমলের কথা এলে, তখন সেও কি তুলবে সুধার কথা? নষ্ট নীড়ের প্রসঙ্গ যদি ওঠে, সেও কি বলবে
বৌঠান চারুলতা, একান্তে যদি শেষের কবিতা পড়ি, সেও কি খুঁজবে অমিত লাবণ্যকে? হবে এই সব, তবে আমি প্রেম দেব, না হলে ভুলেও চোখ রাখবো না চোখে। নমস্কার। শুভজিৎ, আমরা আমাদের মধ্যে পেয়েছি নীতিশ বিশ্বাস মহাশয়কে, আন্তর্জাতিক ভাষা আন্দোলন মঞ্চের প্রধান উদ্যোক্তা। তার কাছে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা কিছু কথা শুনে নিতে চাই। ঠিক আছে, তাহলে এবার কি হবে? উনি বাইরে আছেন। আরেকটা হয়ে যাক। বিখ্যাত সরকার কিন্তু বাবা শিক্ষা আরো বড় সরকার। আচ্ছা, আমাদের মধ্যে ও স্যার আসুন, শ্রী নীতিশ বিশ্বাস, আমরা তাকে মঞ্চে পাবো এবং তার কথা শুনবো। তার সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। বসুন স্যার। আচ্ছা, সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আমি মুখ্যত এখানে এসেছিলাম আমাদের নির্মল পাল সাহেবের যে বই বেরোচ্ছে ইত্যাদি সেই সংক্রান্ত ব্যাপারে। তার ভিতরে একটি জিনিস আমার কাছে খুব আকর্ষণীয় ছিল, যেটা দাদা তখন বলেছেন, যে অস্ট্রেলিয়ার মতন একটা জায়গায় থেকে বাংলা ভাষাকে তারা যেখানে আন্তর্জাতিক প্রশাসনিক স্তরে উন্নীত করেছেন, তা আমাদের গৌরবের। এবং এইরকম গৌরবজনক কাজ যিনি করেন, তাকে আমরা যারা বাংলা ভাষা ভালোবাসি, একটু কবিতা লিখি, একটু সাহিত্য করি, পত্রিকা করি, অর্থাৎ যারা মাতৃভাষার সাধক, তাদের সকলেরই তাকে শ্রদ্ধা জানানো উচিত। সেই শ্রদ্ধা জানাতেই আমি এখানে এসেছি। আসুন আমরা তাকে সকলে করতালি দিয়ে আরেকবার আমাদের শ্রদ্ধা জানাই। আমার দ্বিতীয় যে কথাটা ছিল সেটা হচ্ছে এই, আমাদের এখানে নানা রকম মাতৃভাষা সমিতি আছে। আমরা কিন্তু মাতৃভাষা সমিতি ঠিক করি না, আমরা বাংলা ভাষা মঞ্চ করি। কারণ আপনারা ভারতবর্ষে লক্ষ্য করে দেখেছেন, আমার কথার ভিতরে একটু রাজনীতি থাকতে পারে, কারণ সমস্ত কাজই তো রাজনীতি। সেই জন্য কেউ ক্ষমা করবেন, কেউ নেবেন না, আমি কোনো দলের বিরুদ্ধে হচ্ছি না। এখন বাংলাভাষী হলেই তাকে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশ কবে জন্মেছে? ৭১ সাল। বাংলা ভাষা কবে জন্মেছে? ১৫০০ বছর আগে। তো এই যে এতদিন আগে যে বাংলা ভাষা, সেই ভাষা বললে এই ৭৫ বছর আগে একটা রাষ্ট্র হয়েছে, সেই দেশের ভাষা হিসেবে তাকে বিদেশি চিহ্নিতকরণ হবে? এটার কোনো যুক্তি আছে? যুক্তি নেই। উর্দু ভাষী হলে কেউ বলে তুমি পাকিস্তানি যাও, তামিল ভাষী হলে কেউ বলে তুমি শ্রীলঙ্কায় যাও, নেপালি গোরফালি হলে কেউ বলে যে তুমি নেপালে চলে যাও। কিন্তু রবীন্দ্রনাথের ভাষা, যে সুভাষচন্দ্রের জন্য আমাদের স্বাধীনতা হয়েছে, আজাদ হিন্দ বাহিনী না আসলে আমাদের স্বাধীনতা হতো না, সেই সুভাষচন্দ্রের ভাষা, বিবেকানন্দের ভাষা, যে রামকৃষ্ণ দেবের অক্ষর জ্ঞান ছিল না কিন্তু জ্ঞান ছিল মহাজ্ঞান, সেই রামকৃষ্ণের ভাষা, সেই ভাষাকে যদি আজকে বলার জন্য বিদেশি চিহ্নিত করা হয়, তাহলে আক্রান্ত কে ভারতবর্ষে সবচেয়ে? বাংলাভাষী, বাংলাই। তাই আমাদের সংগঠনের নাম আন্তর্জাতিক নয়, দেশীয় নয়, মাতৃভাষা নয়, মানে বড় স্তরের নয়, একেবারে বাংলা ভাষা। মানে আমার মা
তাকে আক্রান্ত করছে, তাকে রক্ষা করা সন্তান হিসেবে আমার দায়িত্ব। এই জন্য আমরা এই ভাষাটা করি। এইবার আমি দ্বিতীয় একটি কথা বলে আমার কথা শেষ করব, কারণ আপনারা সকলে সাহিত্য ইত্যাদি করতে হবে তাতে। কিন্তু যারা কবিতা লেখেন, গল্প লেখেন, সাহিত্য লেখেন, আমরা তো মধ্যবিত্ত, মানে কাঁচা ছাড়া, মানে কাটা ছেঁড়া মধ্যবিত্ত। তাদের, আমাদের সন্তানদের আমার এই উপন্যাস যে তারা পড়বে, আমার সন্তানরা, বিশেষ করে যারা লিখছেন যে দিদিমণিরা, তাদের নাতনিরা যে পড়তে পারবে, তাকে ওখানে হাত তুলে বলতে পারবেন না। তাহলে যে দিদি যে বলছিলেন যে মায়েরা আগে ভয়ঙ্কর ভাবে নির্যাতিত ছিল, সেই কথাটা নাতিকে তো আপনি বোঝাতে পারছেন না। বাংলাদেশে বোঝাতে পারবে, কিন্তু এখানে আপনি বোঝাতে পারবেন না, কারণ আপনার পরবর্তী প্রজন্ম আর বাংলা কেউ পড়ছে না। এই যে এত সাহিত্য চর্চা করছে, এই যে একজন আমাদের বিদগ্ধ সাহিত্যিক আমার বন্ধু, বিশাল নানা দিকে লেখে, এত লিখছে, পড়বে কে? আপনার পড়ার জন্য প্রজন্ম তৈরি করেছেন সারা ভারতে। ওই যে দিদি বলছিলেন যে আন্দামানে নাকি 96%, না 76%, 72 থেকে 76, এই ঝাড়খণ্ডে 42%, এই ত্রিপুরায় আর বাংলায়, এখানে ছাড়া, এখানেই দুটো বাংলা রাজ্য, এখানে ছাড়া ভারতবর্ষের কোনো রাজ্য নেই যে রাজ্যে সেই রাজ্যের প্রধান ভাষা না শিখে মাধ্যমিক পাস করা যায়। একটা রাজ্যের নাম বলেন, আমি বলে দিচ্ছি, একটা রাজ্যের, কোথাও না। আমি সারা ভারতে গেছি, সমস্ত রাজ্যের বাংলা ভাষা নিয়ে আমি চর্চা করছি, গবেষণা করি। ভাষা গণতন্ত্র বলে আমার 700-800 পাতার বই আছে, 14খানা 18খানা বই আমরা এই জন্য সমীক্ষা করে করছি। আর একটা পত্রিকা ডেডিকেটেডলি 72 সাল থেকে আমরা প্রকাশ করি, বাংলা ভাষা তার প্রধান বিষয়। যে ভালো গান করে তার তো গান চর্চা করতে হয়, যিনি লেখেন তাকে করতে হয়। নির্মল বাবু এতদিন ধরে উনি মৎস্য বিজ্ঞানী, তাকে ছেড়ে তার মাতৃবিজ্ঞানী হতে হয়েছে তাকে। এই কাজ না করলে আপনাদের এই শ্রদ্ধা সে পেত না। তো অনেক সায়েন্টিস্ট আছে আমাদের, তার ক্ষেত্রে আছে। আমি এবার বলি, এত সুন্দর কবিতা যে লিখছেন, সাহিত্য চর্চা করছেন, নদী শুকাইয়া গেলে মাঝি, সোনার নৌকা ভাসাইবেন কোথায়? আপনার ভাষা নদী যদি শুকিয়ে যায়, সোনার নৌকায় আপনি অনেক অলংকার লাগিয়ে দিচ্ছেন, দিলেন ভালো, নৌকাটা বাড়িতে ঘরের ভিতর থাকবে, শুকনো জমিতে ফেটে যাবে 2 দিন পরে। এই জায়গায় এসে আমরা উপনীত হয়েছি। আমরা প্রত্যেক শনিবার এবং বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংহতির ঘরে একতলায় আমরা ওখানে বাংলাভাষী প্রেমীদের নিয়ে বসি, এবং আমরা 21শে ফেব্রুয়ারি, 19শে মে, 1 নভেম্বর মানে মানভূম দিবস আমরা নিয়মিত পালন করি। বাংলাভাষী মনীষীদের, বাংলার মনীষীদের, রবীন্দ্র, নজরুল থেকে শুরু করে সবার দিন যাপন করি। এবং আমরা প্রতিনিয়ত এই যে সারা ভারতে যে বাঙালিদের উচ্ছেদ করছে, আসাম থেকে আন্দামান, আপনার উড়িষ্যা থেকে রাজস্থান, তার বিরুদ্ধে আমরা পথে নামি এবং নিয়মিত আমরা তার জন্য আন্দোলন করি। যদি কেউ কারো মনে হয় এইসব আন্দোলনে যাওয়া উচিত, তারা আমাদের সাথে আসবেন। কিন্তু একটি কথা বলে আমি শেষ করি, আমরা কিন্তু অন্য যে ভাষী লোকেরা আমাদের রাজ্যে আছে তাদের তাড়িয়ে দেব, ঘাড় ধরে বের করে দেব, এ কথা আমরা বলি না। কারণ আমাদের প্রেসিডেন্ট ধরেন পাটনার বিখ্যাত ডাক্তার ডি.কে. সিনহা, সে পাটনার বিখ্যাত ডাক্তার, তাকে যদি ওখান থেকে তাড়া, এখান থেকে আপনি একটা পুচকেওয়ালাকে মেরে তাড়ালেন, আর তারা গিয়ে দাঙ্গা করে তাকে তাড়ালো, তাকে আপনি রাখতে পারবেন? আপনার যেসব বড় বড় আত্মীয়, আগে বাঙালিরা তো সারা ভারতবর্ষে মেধাগত নেতৃত্ব করতেন, প্রাধান্য তাদের ছিল, ডিএম থেকে শুরু করে সব তো তারা ছিল, আইএস, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের যারা রয়েছে এখনো অনেক ক্ষয়িষ্ণু, তার তবু যারা রয়েছে তাদের তাড়ালে আপনি এনে একবেলা ভাত দিতে পারবেন, রাখতে পারবেন? তাহলে আমি এখান থেকে অন্যদের তাড়িয়ে দেবো, আর তারা যদি আমার লোককে তাড়ায়, কোথায় রাখবো? এ কথা ভেবে রেখেছেন? যে বাবা মেয়েকে অন্য রাজ্যে বিয়ে দিয়েছে, সেই রাজ্যের বিরুদ্ধে সে অপকথা বলে না, কারণ তার মেয়েটা তার হৃদয়ের মতো, তার সন্তানটা। এই বোধ যার নেই, তার তো ভালোবাসা নেই। আমি বলি আপনাদের কবিদের উদ্দেশ্যে, পৃথিবীতে ভালোবাসাই একমাত্র নিয়ন্তা শক্তি। যার ভালোবাসা নেই তার মনুষ্যত্ব নেই। সকলকে নমস্কার। খুব সুন্দর বললেন।
আমরা স্মারক সম্মাননা প্রদান করব। স্যার একটু আসতে হবে আরেকবার। শুভজিৎ এই কাজটি সম্পাদন করবেন। আমার তো শুভজিৎকে অভিনন্দন জানানো উচিত, কিন্তু ইয়াং বয়সে অফিসে কাজ করছে। এরপরে আমরা প্রকাশ করব ইতিহাস, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি চর্চায় নারী, সম্পাদনায় ডক্টর মহিতোষ গায়েন, ডক্টর দোয়েল দে, ডক্টর সৌমিতা মিত্র। ইতিহাস, সাহিত্য, সমাজ ও সংস্কৃতি চর্চায় নারী। নারী এসছে একটু করতালি। বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হচ্ছে, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণাধর্মী গ্রন্থ, প্রায় 50টা বই। আমরা কিছু কথা শুনে নেব। আচ্ছা, নারী আমরা আজকে প্রকাশিত হলো সমাজ, সাহিত্য, সংস্কৃতি চর্চায় নারী। এখন আমাদের প্রশ্ন হতে পারে নারী হঠাৎ কেন? কারণ নারী এই বিষয়টি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি দিয়ে আমরা শুরু করেছি। কারণ নারী ছাড়া অপূর্ণ মাতৃভূমি, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ নারী আর পুরুষ পরস্পরের সঙ্গে চন্দ্র সূর্য যেমন, নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না। সমস্ত সৃষ্টি, সারা বিশ্ব নারী আর পুরুষের মিলিত প্রয়াস। এই চর্চাটা আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের থেকে বিভিন্ন ক্ষেত্রে নারীরা কিভাবে ইতিহাসের অলিন্দে উঠে এসেছে, বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান, প্রতিটা ক্ষেত্রে। এইখানে আমরা ওই জন্য ভূমিকাটা এটা করেছি যে ইতিহাস, সাহিত্য, সমাজ, অলিন্দ থেকে উত্তরণ। কিভাবে একটা অলিন্দে বন্দী ছিল, তার থেকে কিভাবে উত্তরণ ঘটেছে, তারই তত্ত্ব তালাশ আমাদের এই নিবন্ধ সমূহে। এই নিবন্ধটাই পেয়ার রিভিউড এবং প্রতিটা প্রবন্ধই সূত্র নির্দেশ মেনে, যথাযথ নির্দেশিকা মেনে করা। আমার আরেকজন সম্পাদক বলবো, অর্থাৎ দোয়েল মিত্র, ডক্টর দোয়েল মিত্র, দোয়েল সবিতা আসেনি, আছে অত লুকিয়ে লুকিয়ে, মানে লজ্জা বললে তুমি নারীর সম্পাদনা করছো, ভুল সৃষ্টি হচ্ছে, আর লজ্জা করে কিছু হবে না। ব্রাহ্মণ কলেজের অধ্যাপিকা ডক্টর দোয়েল দে, বাকিটা বলুন। ধন্যবাদ ডক্টর মহিতোষ গায়েন দাদাকে। আমি এটুকুই বলবো, কারণ মহিতোষ দা সবটাই বলে দিয়েছেন। এই বইটা আমাদের, বিশেষত আমার এবং মহিতোষ দার প্রায় 2.5 বছরের পরিশ্রমের ফল। 2.5 বছরে অনেক লেখা আমাদের কাছে এসেছিল, তার মধ্যে থেকে মানে ছাই বাছাই করে যে কপিকে আমরা মনে করেছি, লেখার সংখ্যা একদম মানে কোয়ালিটি জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করিনি। এবং আমি আশা করব বইটা যদি আপনারা সংগ্রহ করেন,
মানে মেয়েদের, মানে মৈতসা যে কথাটা বললেন, আঙুল ভাঙার যে গান, শৃঙ্খল মোচনের যে কথা, সেটা সেই প্রাচীনকালে দ্রৌপদীকে দিয়ে শুরু করে, দ্রৌপদীর ওপর আমি নিজে লিখেছি, মধ্যযুগের মীরাবাই থেকে শুরু করে আধুনিক যুগে সুফিয়া কামাল বলুন কিংবা কৃষি আন্দোলনে মেয়েদের কথা যেটা মৈতসা নিজে লিখেছেন, এই সমস্ত লেখাগুলো অর্থাৎ প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত মেয়েদের যে আঙুল ভাঙার গানের কথা, আঙুল ভাঙার কথা, শৃঙ্খল মোচনের কথা, তার একটা প্রতিফলন আমাদের এই বইতে রয়েছে। আশা করব আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 1946 এবং 7 যে তেভাগা আন্দোলন আপনারা সবাই জানেন, সেখানে অশোক বসুকে কিভাবে নারীরা, আমি এখানে রাজনীতির প্রসঙ্গ যাব না, কিন্তু কিভাবে রাতের অন্ধকারে রাত 12টা 2টোর সময় ওই অঞ্চলে, কাকদ্বীপের অঞ্চলে ভাত খাবার নিয়ে যেত রাতের অন্ধকারে এবং নদী পার হয়ে, তারই ইতিহাস আমরা, আমার প্রবন্ধে প্রথমেই আছে তেভাগা আন্দোলনের নারী, এই বইটা। আমরা স্মারক প্রদান করব, শুভজিৎকে অনুরোধ করব এই কাজটি সম্পাদন করার জন্য। আর একটি ঘোষণা, গুরুদেব দয়া করো দিনজলে সুমিত্রা মুখোপাধ্যায় সম্পাদিত এই বইটি প্রকাশিত হয়েছে আজকে। যারা সংগ্রহ করতে চান তারা যোগাযোগ করবেন। যারা লিখেছেন গোবিন্দ সরকার, স্নেহময় ঘটক, মায়া মণ্ডল, শুভ্রা দাস, পূর্ণিমা কর্মকার, সৈকত পত্রনবীশ, রণজিৎ কুমার মুখোপাধ্যায়। আপনারা যারা উপস্থিত আছেন এখানে, আপনারা মঞ্চে আসবেন এবং এখান থেকে সংগ্রহ করবেন। সম্পাদক সুমিত্রা মুখোপাধ্যায়কেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। খুব দ্রুত একটু করতালি। এই সেই লজেন্স দিদি, কেউ বললেননি তো? ঠিক আছে। স্মারক প্রদান করবেন শুভজিৎ মুখোপাধ্যায়। না সব, আচ্ছা ঠিক আছে, সুমিত্রা মুখোপাধ্যায়। শেষে একটি খুব বড় ঘোষণা আছে, সেটা শুভজিৎ করবে। আর এই আমাদের হলের মধ্যে না কোন রকম খাওয়া দাওয়া চলে না, চারদিক থেকে চোখ রয়েছে। সরকারি কর্মচারী, আধিকারিক যারা রয়েছেন, রবিবার ছুটির দিন হলেও তাকিয়ে রয়েছেন বিভিন্ন দিক থেকে। তারা সব দেখতে পাচ্ছেন কে খাচ্ছেন, কে খাচ্ছেন না, কে হাসছেন, কে হাসছেন না, সব দেখছেন। যিনি খাচ্ছেন তার 5,000 টাকা ফাইন হবে, আর শুভদীপ ওর 10,000 টাকা। যিনি কাঁদবেন তার জন্য লজেন্স আছে। দাদা এমন লজেন্সের কথা বলছে, আমার লজেন্স না আনাটা যে কি ভুলের হয়ে গেছে, ক্ষমা চাইছি। মানে মনে হচ্ছে এখানে কোনো দোকানদারের পয়সাও ছিল, কিছু একটা ব্যবস্থা কর। আচ্ছা, আমরা এরপরে মালতী ভট্টাচার্য মণ্ডলকে ডেকে নিচ্ছি।
তার বই ভ্রমণ পথে মধ্যপ্রদেশ। বুঝতে পারছেন, ভ্রমণের বইও কিন্তু আজকে প্রকাশিত হচ্ছে। মানে আমার লজের যে এত খ্যাতি লাভ করবে এর জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আমরা স্মারক প্রদান করব মালতী ভট্টাচার্য মণ্ডল মহাশয়ের হাতে। এবং দিদির কাছে আমরা দুটো কথা শুনে নেব। আপনারা বসুন স্যার, বসুন। নমস্কার। উপস্থিত শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া সুধীবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানে। আর বর্ণাশ্রম প্রকাশন সংস্থায় শুভজিৎ মুখোপাধ্যায় কর্ণধার, ওনাকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা জানাই আমার এই বইটি সুন্দরভাবে প্রকাশ করার জন্য। নমস্কার জানিয়ে সবাইকে শেষ করছি। আমরা আয়তী শানকে ডেকে নিচ্ছি। দ্য অ্যাডভেঞ্চার্স অফ অবন্তিকা অ্যান্ড রুক্মিণী, তার বই। ঠিক আছে, বইটা শুভজিৎ পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা, ওর জন্য একটু জোরে হাততালি। আমরা বাংলা বই যেমন প্রকাশ করছি তেমন ইংরেজি ভাষাতেও আমাদের বই প্রকাশিত হচ্ছে। আয়তীর হাতে স্মারক প্রদান করবেন শুভজিৎ মুখোপাধ্যায় এবং তারপর আয়তীর কাছে আমরা দুটো কথা শুনবো, কিছু কথা। শুভজিৎ, স্মারক। বলো, দুটো কথা বলো। Good evening, everyone. My name is Aiti Shyam, and I presently read in class 8 in Narayana School, Newtown. I was mainly inspired to write by reading the works of Sudhamurthy, which is usually very popular among children. I was inspired to write something of my very own, and about the themes I get inspired about, the themes I like. And I have also included some morals which was known to me at that time. My book will not be as great, but it's my first step, so it's of great significance to me. Thank you. Congratulations and go ahead. Thank you. এরপরে আমরা ডেকে নেব ডক্টর মনোরঞ্জন পড়ুয়া। তার বই ভারতের শিক্ষার ইতিহাস।
স্যার, আপনি কাইন্ডলি একটু বসুন, আমরা খুঁজে নিচ্ছি, পরের বইতে যাই। বুঝতেই পারছেন 50টা বই, আর শুভজিৎ ওইটুকু একটা ছেলে এতদিন সামলে করেছে। এরপরে আমরা রিক্তা মণ্ডল আছেন, নিসর্গে প্রেম, দেখুন তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নিসর্গে প্রেম বইটা দেখো, ওইটাকে আলাদা রাখো। হ্যাঁ, রিক্তা মণ্ডলের নিসর্গে প্রেম। স্মারক প্রদান, এবং তারপরে আমরা কিছু কথা শুনে নেব। ডক্টর পড়ুয়া, আপনার বইটা আমরা পেয়েছি, এরপরেই আমরা দেখে নেব। দিদি, দুটো কথা বলুন। সবাইকে নমস্কার। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি শুভজিৎ দাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মহতী সভায় নক্ষত্রের মেলা, এত গুণীজনরা রয়েছেন, সবার প্রতি আমার শ্রদ্ধা প্রণাম রইল। আসলে কবিতা লিখবো, কবিতা পাঠ করব, আবৃত্তি করব, এরকম কোনোদিনই চিন্তা ছিল না। তবে সূক্ষ্ম অনুভূতি ছিল। গ্রামের পরিবেশে মানুষ হয়েছি, তখন ফুলের রেণু, কোকিলের ডাক, নদীর ঢেউ, এগুলোর কাছে নিয়ে যেত। সেখান থেকে অনুভূতির সৃষ্টি হতো, কিন্তু প্রকাশ করব এমন কথা ছিল না আমার মনে হয়। কারণ গ্রাম থেকেই মানুষ হয়েছি, তারপরে যখন শহরে আসি তখন আমার পড়াশোনার জীবনে অন্যরকম একটা ধারা হয়ে গেছে। কিন্তু অতিক্রম করতে করতে যখন এত বছর মধ্য বয়স, 2018 সাল থেকে কিছু লেখা ইচ্ছে করতো যে পত্রিকায় দেব, এরকম কিছু কবির সান্নিধ্যে যাওয়ায় তারা বলতেন যে তোমার মধ্যে কবি সত্তা আছে। আমি জানি না সেই কবি সত্তা কি ছিল, তারা কি আমাকে দেখেছেন। তাদের অনুপ্রেরণায়, তাদের সাথে চলতে চলতে লেখা শুরু, এবং এই নিসর্গে প্রেম কবিতার বইটি আমি লিখতে পারবো ভাবিনি, কিন্তু হয়ে গেছে কি করে। তারপরে এই বইটি খুব অল্প সময়ের মধ্যে আমি শুভজিৎ দাকে, আমার দাদার মাধ্যমে শুভজিৎদের সাথে পরিচয় হয় এবং দাদাকে দিই। দাদা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে বইটি করে দিলেন, আমি দাদার কাছে কৃতজ্ঞ, শুভজিৎ দার কাছে। এই বইটি থেকে আমি
একটু কবিতা শোনাচ্ছি। আমার অনুভূতির যে প্রকাশ, কবিতা কিরকম? কবিতা আমার তোমার প্রতি বিশ্বাস হারাইনি কখনো। আমাকে বৃক্ষের শ্যামল বর্ণে আচ্ছন্ন করে রেখেছো তুমি। যতবার দম নিতে চেষ্টা করেছি ততবার নির্বিঘ্নে দম দিয়ে বাঁচিয়েছো। তৃষিত হৃদয়ে আপ্লুত মনে আকুল আর্তনাদে যখন প্রার্থনা করি, তখন আমার পিপাসা মিটিয়ে শীতল করেছো তুমি। তোমার ভালোবাসায় চোখের কোণে এক বিন্দু অশ্রু নেমে এলেই আমার মনের সঙ্গোপনে বারবার আলিঙ্গন করেছো। আমি দিগঙ্গনার দিক বিদিক হয়ে ছুটে যেতে চেয়েছিলাম দূর আভাসে। তুমি নন্দন কাব্যে বেলুনির মতো কারুকার্য হয়ে বেঁধে রইলে আমার মাথায়। কখনো বইলে কি হতে দেওনি, আমার স্বপ্ন লোট হতে দেওনি। এমনকি তোমার বাহন ভাষাকে বলেছিলে, ওর হৃদয়ে জ্ঞান ভাঁজ হয়ে দাঁড়িয়ে থাকো। জীবনের ছড়া পালক দিয়ে প্রকৃতির কাছ থেকে একটু একটু করে রং নিয়ে ও ছবি আঁকবে। আমি জানি না আমি কি কাব্যের ছবি আঁকতে জানি। আমাকে এত ভরসা করলে কোন অধিকারে? যার অলংকার নেই সে তো সাদা মাঠা, যার ছন্দ নেই সে তো তাল কাটা, যার সুললিত কণ্ঠ নেই সে তো বেসুরো। এত কিছুর পরেও এত ভরসা, সব আশা ভরসার উপরে ওই বিশ্বাস। আমিও বিশ্বাস হারাইনি কখনো কবিতা, হারাইনি। নমস্কার। ধন্যবাদ। এরপরে ডেকে নিচ্ছি ডক্টর মনোরঞ্জন পড়ুয়া। প্রকাশিত হবে তার ভারতের শিক্ষার ইতিহাস। আমরা একটু দ্রুত এগোনোর চেষ্টা করছি। বই প্রকাশের পরেই আমরা ডক্টর পড়ুয়াকে বরণ করে নেব এবং তারপরে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। স্যার নমস্কার, আমি বর্ণাশ্রম প্রকাশন সংস্থার সাথে যুক্ত আছি বেশ কিছুদিন ধরে। সংকল্প প্রকাশন, প্রান্তিক প্রকাশনী, বিএন পাবলিকেশন এবং বর্ণাশ্রম চারটি প্রকাশনের সাথে কাজ করে থাকি। আর মোটামুটি এখনো পর্যন্ত যা অভিজ্ঞতা, তাতে করে সুজিত বাবুর আন্তরিকতা আমাকে অনেকটা ছুঁয়ে গেছে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। এত গুণীজন রয়েছে। আমি এর আগে যে লেখাটা লিখেছিলাম, ভারতের নারী শিক্ষার ইতিহাস আদ্যপান্ত পুরোটাই, এবং এটি বর্ণাশ্রম প্রকাশনের আমার দ্বিতীয় বই, ভারতের শিক্ষার ইতিহাস। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং বর্তমানে এটা একটা বিশেষ কোশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়েছে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা আমরা সকলেই চাই, কিন্তু কোথায় যেন মাঝে মধ্যেই নানান ঘটনা
এবং যে মোরাল এডুকেশনের কথা বলে থাকি, নৈতিক শিক্ষার কথা, ভ্যালু এডুকেশনের কথা বলে থাকি, সেগুলো আমরা মাঝে মধ্যেই এগুলো আমাদের একটা বর্তমানে একটা বিশেষ করে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন, গুণীজন রয়েছেন, তারা তো আমাদের কাছে এটা তুলে ধরেন। আমিও চেষ্টা করেছি আমার এই বইটিতে একেবারে হরপ্পা সভ্যতার সময় থেকে, যদিও আমরা জানি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা সেই সময় যে সিন্ধি লিপি পাওয়া গেছিল সেটা এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। তো তখন থেকেই শিক্ষার চর্চা আমাদের ভারতবর্ষের, আমাদের এই দেশে শুরু হয়েছে এবং তারপরে একে একে এনইপি 2020 লাস্ট যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং হচ্ছে বিভিন্ন রাজ্যে, তো সেই পর্যন্ত চেষ্টা করেছি। অর্থাৎ একদম ভারতবর্ষের সূচনা থেকে এক সভ্যতার সূচনার লগ্ন বলতে পারি, তারপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সমস্ত জায়গাগুলো ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে কমিশন, কমিটি থেকে শুরু করে নানান রকমের যা আছে। এবং যাই হোক, তথ্য সমৃদ্ধ এই বইটি আশা করি আগামী যারা পড়াশোনা করবে তাদের কাজে লাগবে। আমি বিজয়কৃষ্ণ গার্লস কলেজে অধ্যাপনা করি এবং এর আগেও স্কুল শিক্ষকতা করেছি। বর্তমানে লেখালেখির সঙ্গে যুক্ত, সংস্কৃতি চর্চা অন্যান্য কাজ করি এবং এত গুণীজন রয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। সবাইকে আরেকবার প্রণাম জানাই। আমার সশ্রদ্ধ প্রণাম আপনারা গ্রহণ করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে আমরা ডেকে নেব শালিনী দাস। প্রকাশিত হবে তার বই কল্পলোকে কৃষ্ণলীলা। অতিথিরা একটু সিদ্ধার্থ দা, দিব্যেন্দু ব্যানার্জি আছেন, ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি। বৌদিকে অনুরোধ করব স্মারক প্রদানের জন্য। ম্যাডাম, দুটো কথা। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। এটি বর্ণাশ্রম প্রকাশনীর পক্ষ থেকে আমার দ্বিতীয় বই। এর আগে একটি বই ছিল কাব্যময়ী, সেটিও কবিতা সংকলন, এটিও কবিতা। কিন্তু এই কবিতার নাম, বইটা হচ্ছে কল্পলোকে কৃষ্ণলীলা। এই কথার মানে কি? মানে বোঝা যাচ্ছে যে এটি কৃষ্ণ রাধার রাস লীলা সম্পর্কিত, কিন্তু রাসলীলার এই বইটির কবিতার একটা পরপর ভাবে একটা মানে পর্যায়ে আমরা দেখেছি। প্রথম কবিতায় আমরা রাসলীলার বর্ণনা আছে, পরের কবিতাটিতেই সেই রাসলীলা আমরা আমাদের অন্তর থেকে কিভাবে অনুভব করতে পারি তার বিষয়ে রয়েছে। তো আমাদের অন্তরের মধ্যেই আমাদের নিজেদের যে শক্তি আছে, শক্তির উৎস রয়েছে, বিভিন্ন যে চক্র আমরা যাদেরকে বলি, এই চক্রগুলির উন্মোচনের মাধ্যমে আমরা আধ্যাত্মিকতাকে অনুভব করতে পারি আমাদের নিজেদের অন্তরে। তো যে ঈশ্বর আমরা আছে, তিনি কিন্তু বাইরে নেই, তিনি আমাদের অন্তরেই আছেন। আর আমাদের আধ্যাত্মিকতা তখনই হয় অধি আত্মিকতা, অর্থাৎ বাইরের ঈশ্বর এবং অন্তরের ঈশ্বরের যখন মিলন হয় তখনই আধ্যাত্মিকতা সার্থক হয়ে ওঠে। তো এই কবিতা যখন আমি লিখেছিলাম তখন অনেক অন্যান্য আধ্যাত্মিক থেকে তার আমরা রেফারেন্স নিয়েছিলাম, যেমন সুফিজম। তো সেখানেও 7টি পর্যায়ে এই অন্তরের আধ্যাত্মিকতা, যেটাকে তারা ইশক বলে থাকেন, তো সেইটার পর্যায় নিয়ে আমরা পড়েছিলাম। তো সেই রকম এখানেও আমরা এই 7টি পর্যায় নিয়ে এই কবিতাটিতে লেখা আছে, যেখানে প্রথমে কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ অনুভব হয়, তারপর কৃষ্ণের প্রতি আমাদের একটা অদ্ভুত ইবাদত মানে পূজা করার একটা অনুভূতি জাগে।
এই অনুভূতি ধীরে ধীরে পাগলামিতে বা জুনুনে পরিণত হয় এবং শেষ অবধি আমাদের নিজেদের আত্মচেতনা তার মৃত্যু ঘটে এবং কোথাও গিয়ে আমরা ঈশ্বরে বিলীন হয়ে যাই। তো এই পুরো পর্যায়টি বিভিন্ন কবিতার মাধ্যমে এখানে লেখা আছে। ধন্যবাদ। এরপরে আমরা ডক্টর সুদীপ্ত ব্যানার্জি বোধহয় আছেন, আমি ডাকলাম যখন আপনি আসুন। আচ্ছা, না একটু আগে ডেকেছি। ডক্টর সুদীপ্ত ব্যানার্জির মিষ্টি মধুর বইটির প্রকাশ। এরপরে তপন মিশ্র, সুদীপ্ত ব্যানার্জি, ডক্টর সুদীপ্ত ব্যানার্জি। এরপরে শুভজিৎ স্মারক প্রদান করবে এবং তারপরে সুদীপ্তর কথা। বর্ণাশ্রমের সঙ্গে আমরা কিছুদিন আগেই মানে 1 বছর আগে আর কি বর্ণাশ্রমের সঙ্গে যুক্ত হই। প্রথম বই বোধহয় এটাই। আর এখানে যেটা রয়েছে মিষ্টি মধুর, মিষ্টিটা শুধুমাত্র কেবল খাদ্য নয়, এটা আমাদের কাছে একটা অনুভব। মানে ধরুন দইয়ের জল কাটছে, এটাকে আমরা অভিমানের বরফ বলছে এরকম ভাবেও দেখতে পারি। হ্যাঁ, আর জমে ক্ষীর, সেটা প্রেমটাও জমে ক্ষীর হতে পারে। তো এখানে প্রত্যেকটা কবিতার মধ্যে শুধুমাত্র ছানার কথা নেই, রসের বা চিনির কথা নেই, আছে আমাদের মানবিক কিছু কিছু অনুভবের কথা। তো সেইগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি, ময়দা বলুন বা রস বলুন বা ছানা বলুন, সেগুলোর মধ্যে দিয়ে। ধন্যবাদ। ছানা রস মিশিয়ে মিষ্টি তৈরি করে ও পরিবেশন করেছে, বাকি দায়িত্ব আপনাদের। এরপরে আমরা ডেকে নেব তপন মিশ্র। তপন মিশ্র মহাশয়ের 2টি বই প্রকাশিত হবে, 2 মলাটে 2 বিতর্ক এবং আলোচনায় কলা ভাবনা। এই বই 2টি প্রকাশ এবং তারপরে তার হাতে স্মারক প্রদান করবেন শুভজিৎ। আমরা লেখকের কথাও শুনবো এবং একটি ঘোষণা, এটা শুভজিৎ। আচ্ছা, বাংলা সাহিত্যের সেরা শিরোপা নামে একটি প্রতিষ্ঠান সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে উঠে আসা লেখক কবিদের সম্মানিত ও পুরস্কৃত করে। আমাদের প্রকাশনী থেকে 2 জন সাহিত্যিক এই পুরস্কার পেয়েছেন। সংস্থাটি তাদের অনুষ্ঠানে লেখকদের হাতে পুরস্কারটি তুলে দিতেন, কিন্তু তাদের অনুষ্ঠানটি কিছুদিনের জন্য অনিবার্য কারণবশত পিছিয়েছে। তাই ওই সংস্থা সাহিত্যিকদের সম্মতিতে ও অনুরোধে বাংলা সাহিত্যের সেরা শিরোপা 2026 পুরস্কারগুলি আমাদের দপ্তরে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের এই মঞ্চ থেকে বাংলা সাহিত্যের সেরা শিরোপা 2026 এই সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত সাহিত্যিক ও বিশিষ্ট প্রাবন্ধিক তপন মিশ্র। শুভজিৎ, তুমি স্মারকটা আগে আমাদের স্মারকটা দেয়া হোক এবং তারপরে বর্ণাশ্রমের পক্ষ থেকে স্মারক সম্মাননা। এবং তারপরে বাংলা সাহিত্যের সেরা শিরোপা 2026। এর পাশাপাশি জানাই বর্ণাশ্রম প্রকাশন সংস্থার পক্ষ থেকে প্রতি বছর দীর্ঘদিন সাহিত্য সাধককে রামমোহন রাধারানী স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পূর্ববর্তী প্রাপকরা হলেন 2015 সালে অশ্রুরঞ্জন চক্রবর্তী ও সলিল চক্রবর্তী, তখন ফাল্গুনীরা জীবিত ছিলেন। 2016 সনদ ভট্টাচার্য, কৃষ্ণলাল মাইতি,
17ই মরণোত্তর নির্মাল্য চ্যাটার্জি ও প্রশান্ত নস্কর, 18ই সজল বসু রায়, শুক্লা সেনগুপ্ত, 22-এ অরূপ মণ্ডল, গোবিন্দ সরকার, 2023-এ ডক্টর মহিতোষ গায়েন স্যার রয়েছেন, 2024-এ সুজিত ভট্টাচার্য, বীরেশ্বর মুখোপাধ্যায়, গৌতম দত্ত। এর পাশাপাশি প্রতি 5 বছর অন্তর মৃত্যুঞ্জয় স্মৃতি স্মারক সম্মাননা প্রদান করা হয়ে থাকে। এই পুরস্কার পেয়েছেন মনোরঞ্জন ব্যাপারী, সাহিত্যিক সনদ ভট্টাচার্য। আর এবছর ঘোষণা হবে, সেইটাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, শুভজিৎ জানাবে। এখন আমরা কথা শুনব তপন মিশ্র মহাশয়ের কাছে। তপন মিশ্র। উপস্থিত মঞ্চে এবং সামনে যারা রয়েছেন সমস্ত গুরুজনদের প্রতি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা। কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়, কিন্তু প্রথমে যে কথা বলি, বর্ণাশ্রম প্রকাশনা থেকে আমার এই দুটি বই মিলিয়ে মোট 4টি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এর কারণ হচ্ছে আগেও বই প্রকাশ করেছি, এখনো করছি, আগামী দিনেও করব। তার কারণ হচ্ছে এই প্রকাশনা সংস্থার ব্যবহার শুধু নয়, প্রকাশনা কাজে তাদের নিষ্ঠা, প্রুফ দেখা থেকে শুরু করে কোয়ালিটি মেনটেন করা, যেটা খুব দরকার হয়। কাগজের মান, কারণ বই তো অনেকদিন থাকে, কাগজের কোয়ালিটি যদি ভালো না হয় কাগজ ধীরে ধীরে হলুদ হয়ে যায়। তো এই জিনিসটা পেয়েছি বলি, এবং সর্বোপরি শুভজিতের যে ব্যবহার, যেটা সবাই বলছেন, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তার মায়ের কথাও বলবো, তারও যে ব্যবহার আমি পেয়েছি তা অতুলনীয়। এবার আসি যে প্রকাশিত হলো যে দুটি বই, সেই দুটি বইয়ের কথায়। প্রথমে বলি কলা ভাবনা ও অন্যান্য। এই বইটিতে মোট 10টি আলোচনা বা প্রবন্ধ রয়েছে। একথা ঠিক, আমরা জানি কলা ভাবনা নিয়ে লেখালেখি খুব কমই হয়। তা আমার শুরুটা হয়েছে মূলত বিমূর্ত কলা ভাবনা নিয়ে। আমি অনেককে লক্ষ্য করেছি বিমূর্ত কলা ভাবনা, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট আর্ট যেটা বলে, সেটা নিয়ে একটা মানে প্রকাশ করতে কি হিজিবিজি এঁকে দিয়েছে, বোঝা যায় না, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে আলোচনা করতে করতে, এটা দুটো আছে, অসম্পূর্ণ কলা ভাবনার খসড়া 1 এবং 2। এতে আমি বোঝাবার চেষ্টা করেছি, আলোচনা করার চেষ্টা করেছি যে বিমূর্ত কলা ভাবনার উদ্দেশ্যটা কি, মূর্তকে বিমূর্ত করা না বিমূর্তকে মূর্ত করা। এটা যেমন রয়েছে, তার পাশাপাশি রয়েছে কলা ভাবনার সৌন্দর্য। সৌন্দর্য বলতে কি বোঝা? অনেকের ধারণা আছে চিত্রকলা মানে ললিত লবঙ্গলতা হবে, অর্থাৎ নন্দন তত্ত্বের ওপরই নির্ভরশীল হয়ে থাকবে। তাই কি? এই সমস্ত নানা আলোচনা রয়েছে। এরপরে আসি কার্টুন কুটুম। আমি নিজে একজন কার্টুন কুটুম শিল্পী, এবং এই কার্টুন কুটুম নিয়ে আলোচনা করতে গেলে যে কথাটা সব থেকে প্রথমে আমার আজকে এখানে বলতে চাই, এখানে বাংলা ভাষার কথা হচ্ছিল। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, তার প্রতি ভালোবাসা থাকবে। আমরা শুনেছি বেশ কিছুদিন ধরে ইদানিং আরেকটা শব্দ আসছে, বাংলা অস্মিতা। কথাটা হচ্ছে আমার এই বাংলার মাটিতে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে জন্ম হয়েছে কার্টুন কুটুম বা কুটুম কাটাম বা কার্টুন কুটুম শিল্পে। আজকে বলতে কণ্ঠরোধ হয়ে আসে, চোখে জল আসে, যে আমাদের এই জেনারেশনের পর আমরা মুষ্টিমেয় কয়েকজন শিল্পী যারা কার্টুন কুটুমের কাজ করে চলেছি, পরের প্রজন্মে হয়তো হারিয়ে যাবে আমার বাংলার এই অস্মিতা। কোনো একটা আর্ট কলেজে এই নিয়ে কোনো পাঠ্যক্রম নেই, কোনো আলোচনা হয় না, একটা সেমিনার হয় না। তাই আপনাদের মাধ্যমে, আপনারা অনেক গুণীজন রয়েছেন, সিদ্ধার্থ বাবু রয়েছেন আমার পরিচিত পুরনো,
আপনারা হাতে কলম আছেন, সিদ্ধার্থ বাবু শুধু কবি সাহিত্যিক নন, তিনি সাংবাদিক। আমার অনুরোধ, আপনারা বিষয়টাকে তুলে ধরুন, যেন আমার এই বাংলার অস্মিতা কাটুম কুটুম হারিয়ে না যায়। আমি অন্তত নিশ্চিন্তে মরতে পারি এই শিল্পকলা বেঁচে আছে এটা দেখে। কিন্তু পাশাপাশি একটা আশার কথা বলি, কাটুম কুটুম চর্চা হচ্ছে না ঠিক কথা, কিন্তু আমি শান্তিনিকেতনে গিয়ে যেন প্রাণ ফিরে পেয়েছিলাম যখন দেখেছিলাম আদিবাসী ছেলেরা ওই আমরা লাঠি পুড়িয়ে ছোট ছোট পুতুল তৈরি করছে। আমরা লাঠি শিল্প তাও রয়েছে এই বইটাতে। অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ধারা যেন সহজাতভাবে ওই আদিবাসী শিশুদের মধ্যে বেঁচে রয়েছে। এরপর আসি আর একটা বিষয় রয়েছে ওখানে, অঙ্গার শিল্প, অর্থাৎ ভাস্কর্য কয়লা দিয়ে। সেটাও ভারতবর্ষের মধ্যে প্রথম আমি যে কয়লা দিয়ে ভাস্কর্য তৈরি করেছি, তার সেই সমস্ত বিষয়ে আলোচনা রয়েছে, আরো অনেক প্রবন্ধ রয়েছে। এরপরে যেটা হচ্ছে দুই মলাটে দুই বিতর্ক যে বইটি, এইটি বিতর্কিত বই। বিতর্কিত দুটি অর্থে, একটা হচ্ছে দুর্গোৎসব, প্রথম প্রশ্ন দুর্গোৎসব, অন্যটা হচ্ছে তর্কে বিতর্কে কুসংস্কার। ব্যাপারটা হচ্ছে দুর্গোৎসব, আমাদের দুর্গাপুজো উৎসব হতে হতে কোথায় যেন হারিয়ে গেছে। এমন হারিয়ে গেছে, মূর্তিকল্প চেঞ্জ হতে 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 পরিবর্তন হতে হতে মা দুর্গার হাতে বাঁশি চলে এসেছে। গতবার পুজো পরিক্রমা করার সময় লক্ষ্য করেছি কলকাতার বুকে মা দুর্গার হাতে বাঁশি। মহিষামর্দিনীর রূপ হারিয়ে গেছে। অবশ্য এটা খুব নতুন কোনো ব্যাপার নয়। যিনি দুর্গতি নাশিনী, তিনি যেন দুর্গতি ধারিণী হয়ে গেছেন উদ্বাস্তু পরিবার হয়ে, নামকরা শিল্পী করেছেন। তাই এইটা একটা ভাবনা চিন্তার জায়গা আছে বলে আমার মনে হয়েছে, তাই আমি এটা করেছি। সেটা নিয়ে আলোচনা এবং অনেক কিছু আছে, ওর মতো শুধু একটা উদাহরণ দিলাম। এরপর রয়েছে সংস্কার কুসংস্কার, ভগবান আছে না নেই এ সমস্ত তো ব্যাপার আছে। অনেকেই আছে নাস্তিকতায় বিশ্বাস করেন, তারা একদম উড়িয়ে দেন ভগবান নেই, ঈশ্বর নেই, কারণ তার প্রমাণ করা যায়নি। কিন্তু তারা কি প্রমাণ করতে পেরেছেন যে ভগবান নেই, ঈশ্বর নেই? এই তর্ক বিতর্কের জায়গা এবং নানা যে প্রথা আমাদের বিবাহ পদ্ধতি থেকে আরম্ভ করে, গ্রহণ থেকে আরম্ভ করে, ভূমিকম্পের সময় যে আচার আচরণ, সমস্ত এগুলো কি সত্যি কোনো সময় কোনো গুরুত্ব ছিল, মানে উপকারিতা ছিল না? এই সমস্ত নিয়ে আলোচনায় দুই মলাটে দুই বিতর্কের রয়েছে। যাই হোক, আপনারা একটু আবার চলে আসছি সবাইকার কাছে অনুরোধ, আপনারা গুণী মানুষ, সাহিত্য সংস্কৃতির মানুষ, আপনারা যদি পারেন করজোড়ে নিবেদন, আপনারা এই কাটুম কুটুম শিল্পকে বাঁচাবার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন, এইটুকুই আবেদন। সবাই ভালো থাকবেন, নমস্কার। শাহরুখ, হ্যাঁ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। যারা আছেন চাইবো শেষ পর্যন্ত থাকুন, আর কয়েকটা বই প্রকাশিত হবে, আর শেষে শুভজিতের একটি ঘোষণা। এখন ডাক্তার মানবেন্দ্র রায়ের বই শ্রদ্ধাঞ্জলি, এরপরে প্রকাশিত হবে সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের বই সমাজ দর্প। এখন ডাক্তার মানবেন্দ্র রায়ের শ্রদ্ধাঞ্জলি। স্মারক প্রদান করবেন শুভজিৎ মুখোপাধ্যায়। আমরা কিছু কথা সংক্ষেপে। উপস্থিত সকল গুণীজনকে আমার আন্তরিক প্রণাম এবং নমস্কার জানিয়ে উচ্চারণ করা। শৈশবে যতদূর মনে পড়ে,
জীবন উপভোগ করার নিমিত্তে বই থেকে পালিয়ে বেড়ানো। তারপরে আস্তে আস্তে বইয়ের প্রতি অনুরাগ জন্মাল। তারপরে আস্তে আস্তে যেটা অনুভব করলাম যে জীবন থেকে পালিয়ে বেড়ানোর জন্য বইকে অবলম্বন করাটাই উচিত, এবং সেই পথেই এগিয়ে চললাম। এবং সেই জীবন থেকে পালিয়ে বেড়ানোর একটা নিমিত্ত বা একটা উপায় হিসেবে খুঁজে বের করলাম কিছু লেখা, এবং তারই ফল এই বই প্রকাশন। কিন্তু যতই জীবন থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছি, ততই জীবন আস্তে পৃষ্ঠে ধরে রাখছে। তার ইঙ্গিত আভাসে ভেসে উঠল যখন এখানে আসলাম এবং এটাই নিজে অনুভব করলাম। যাই হোক, এই পালিয়ে বেরোনোর উপায় হিসাবে যে প্রয়াস আমার কিছু লেখা, সেটাই শ্রদ্ধাঞ্জলি। এবং যদি আপনারা পড়ার অবকাশ পান, পড়ে দেখবেন। আমি জানি না তার গুণমান কি, তবে আপনাদের রেসপন্সটা জানার একটা আশা রাখি। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের সমাজ দর্পণ। স্মারক প্রদানে শুভজিৎ। আমরা সুপ্রকাশ বাবুর কথা শুরুতেই শুনেছি। তবু বইটা নিয়ে হ্যাঁ, প্রথমটা বইয়ের জন্য, দ্বিতীয়টা অতিথি হিসেবে। সুপ্রকাশ বাবু। নমস্কার। আমার অনেক প্রবন্ধ, ছড়া, কবিতা, গল্প নানান পত্রপত্রিকায় আছে, বর্তমান, প্রতিদিন, আকাশবাণী, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। তো যাই হোক, বর্ণাশ্রমে শুভজিৎ আমাকে বলেছিল যে একটা বই প্রকাশের জন্য। অনেক সময় কেটে গেছে শুভজিতের সঙ্গে, সেভাবে আমি যোগাযোগ করতে পারিনি। অনেক জায়গায় বই আমার প্রকাশ পেয়েছে। তা এই বইটা মূলত সংকলন গ্রন্থ, অর্থাৎ স্টেটসম্যান পত্রিকা বাংলায় আমার গবেষণামূলক প্রবন্ধ বেরিয়েছে 3 বছরে যতগুলো, তার মধ্যে কিছু লেখা আমি এটা প্রকাশ করেছি। বইটা পড়লে আপনাদের ভালো লাগে, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবে। নমস্কার। এরপরে অগ্নিভ মুখোপাধ্যায়ের বই প্রকাশ। অসমান চতুর্ভুজ। বৌদিকে অনুরোধ করব অগ্নিভকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, অগ্নিভ অনুপস্থিত। ওর পিতৃদেব, আপনার নাম কি? জয়ন্ত মুখোপাধ্যায়। বৌদি স্মারক প্রদান। দীপঙ্কর সরকার আছেন, আপনি দুটো কথা একটু বলুন। নমস্কার, সমস্ত গুণীজনদের শ্রদ্ধা প্রণাম। অ্যাকচুয়ালি আমার ছেলে 3rd ইয়ারের এই ফাইনাল চলছে 3 বছরে।
বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে পড়াশোনা করছে হিস্ট্রি বিভাগে, সঙ্গে বাংলা। তো এখনো পর্যন্ত 8টা নাটক অলরেডি লেখা হয়ে গেছে। তার প্রথম সুযোগ পেয়েছিলাম আমারই এক ভাইয়ের মাধ্যমে, বর্ণাশ্রম শুভজিৎ স্যারের সঙ্গে। তো পরিচয় এইমাত্র হলো, মানে আসার পর। তো ছেলে আসলে আরো ভালো লাগতো। তো সবাই আশীর্বাদ করুন আমার ছেলে যেন আরো ভালোভাবে নাটক লিখে এই বর্তমান বাংলার নাটক প্রেমী প্রজন্মকে খুব ভালোভাবে মনোনীত করতে পারে। আর আরেকটি, আমার ছেলের অনেক দিনেরই ইচ্ছে ছিল কিছু লিখবো, কিন্তু প্রকাশ করব এরকম মানসিকতা ছিল না। তো আমি এবং আমার মিসেস উদ্বুদ্ধ করে ওকে বললাম যে লিখেছিস যখন সেটা প্রকাশ কর। তো সেই হিসেবে আমি পাঠিয়েছিলাম শুভজিৎ স্যারের কাছে। শুভজিৎ স্যার খুব ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আমাদের বারবার রিভিউ করে বইটা প্রকাশ করেছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ বর্ণাশ্রম প্রকাশন সংস্থাকে এবং আমাদের শুভজিৎ মুখোপাধ্যায় স্যারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে দীপঙ্কর সরকারের 2টি বই, 50-এর দশক ও পরবর্তী বাংলা ছোট গল্প, অন্তরঙ্গ পাঠ বিশ্লেষণ এবং 20 শতাব্দীর বাংলা উপন্যাস, নারীর সংগ্রাম ও স্বীকৃতি। বুঝতেই পারছেন বিষয়গুলো দেখে গবেষণাধর্মী বই। আমি বৌদিকে অনুরোধ করব দীপঙ্কর বাবুর হাতে স্মারক প্রদানের জন্য। আর 2টি বই প্রকাশিত হবে, তারপর শুভজিতের একটি ঘোষণা। আমরা আশা করি 10 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে পারবো। হ্যাঁ, দুটো বই। দীপঙ্কর সরকার, সংক্ষেপে আপনি বলে নিন। এখানে উপস্থিত সমস্ত গুণী ব্যক্তিদের আমি শ্রদ্ধা জানাই। শুভজিৎ দা